তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গণিত একাডেমি ইউটিউব চ্যানেলে। তোমরা জানো যে আমাদের এখানে WBPSCর অ্যারিথমেটিকের প্রিপারেশন চলছে এখানে। তার জন্য এর আগের দিন আমরা কী করেছিলাম, অনুপাত ও সমানুপাতের উপরে কিছু অঙ্ক নিয়ে এসেছিলাম। বা আজকে দেখো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা অনুপাত ও সমানুপাতের উপর আরও কিছু অঙ্ক সম্পর্কে জেনে নেব। তো চলো দেখে নিই সেই অঙ্কগুলো কী বলছে। এটা অনুপাত ও সমানুপাতের আমাদের পার্ট 2 অর্থাৎ 2 নম্বর ভিডিও। এর আগে আমরা প্রথম ভিডিওটা প্রকাশ করেছিলাম গতকাল। তো আজকে দেখো আমরা পার্ট 2 র কিছু অঙ্ক জেনে নেব, কিছু বেসিক জিনিস অনুপাত ও সমানুপাতের। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। খুবই ছোট্ট একটা ভিডিও। ভিডিওটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখে নিই আজকের প্রথম কোশ্চেন কী বলেছে দেখো। হোয়াট উইল বি দ্য ইনভার্স রেশিও অফ 7:9? এরকম যদি কোশ্চেন থাকে যে ইনভার্স রেশিও করতে বলেছে, আমরা কি জানি যে ইনভার্স রেশিও সবসময় উল্টো হয়ে যায়। অর্থাৎ প্রথমে যেটা আমাদের অনুপাতটা দেখো কত আছে, 7:19 আছে। তাহলে এই অনুপাতের উল্টো অনুপাত কত হবে? দেখো 7 আগে আছে মানে 7 পরে চলে যাবে, আমাদের 7 আর 19টা আগে চলে আসবে। তাহলে এই যে অনুপাতটা হবে এটা হচ্ছে ইনভার্স রেশিও। অর্থাৎ পূর্বপদ আর উত্তর পদের জায়গা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে সেটা উল্টো হয়ে যায়, বা ইনভার্স রেশিও বা ব্যস্ত অনুপাত বলে বাংলায়। ঠিক আছে? তো 7:19 ইনভার্স রেশিও বা ব্যস্ত অনুপাত কত হবে? 19:7। বোঝা গেল? চলে আসি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে। ফাইন্ড দ্য সাব ডুপ্লিকেট রেশিও। এখন সাব ডুপ্লিকেট রেশিও কোনটাকে বলা হচ্ছে? যখন এখানে তো পূর্বপদ থাকবে, ধরো A:B, এরকম দুটো অনুপাত দেওয়া আছে, একটা অনুপাত দেওয়া আছে। এই অনুপাতের যদি প্রথমটাকে রুট করে দেওয়া হয় আর দ্বিতীয়টাকে রুট করে দেওয়া হয়, ঠিক আছে, বর্গমূল করে দেওয়া হয়, তাহলে তাদের যা অনুপাত হচ্ছে সেটা হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও বলা হয়। তাহলে দেখো এখানে এখানে কত কত আছে অনুপাতটা? 9 আছে হচ্ছে 16। তাহলে সাব ডুপ্লিকেট রেশিও কত হবে? √9 √16। তাহলে আমরা জানি √9 মানে কত? 3, আর √16 মানে কত? 4। তাহলে 9:16 অর্থাৎ 9:16, এই অনুপাতের সাব ডুপ্লিকেট রেশিও কত হবে? 3:4। বোঝা গেল? চলে আসি পরের কোশ্চেন। বলছে যে ফাইন্ড দ্য ডুপ্লিকেট রেশিও অফ 4। এখন ডুপ্লিকেট রেশিও কোনটা? ডুপ্লিকেট রেশিও হচ্ছে, যদি আমরা সাব ডুপ্লিকেটের ক্ষেত্রে কী বলছিলাম, ধরো কোনো একটা অনুপাত আছে, এর সাব ডুপ্লিকেট যখন করছিলাম তাহলে কী করছিলাম আমরা? বর্গমূল করছিলাম। এখন বলছে যদি ডুপ্লিকেট করতে হয়, যদি ডুপ্লিকেট রেশিও বলে, তখন আমরা কী করব? রুট ওভার করব না, তখন আমরা কী করব? বর্গ করে দেবো। তাহলে বর্গের যে অনুপাত হবে সেটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের রেশিও কী দেওয়া আছে? 4:5 দেওয়া আছে। তাহলে ডুপ্লিকেট রেশিও কত হবে? ডুপ্লিকেট রেশিও হবে 4 স্কোয়ার 5 দ্যাট ইজ হবে 4 4 16 5 5 25। তাহলে কত হবে? 16:25। তাহলে ডুপ্লিকেট রেশিও অফ 4:5 ইজ 16:25। আশা করি বুঝতে পারলে। চলো পরের কোশ্চেন দেখো কী বলেছে। দ্য ফাইন্ড দ্য ট্রিপ্লিকেট রেশিও অফ 2:7। ট্রিপ্লিকেট রেশিও কোনটাকে বলা? আগেরবার ডুপ্লিকেট রেশিও মানে আমরা স্কোয়ার করছিলাম, এবার ডুপ্লিকেট রেশিও মানে আমরা কিউব করবো। অর্থাৎ ট্রিপ্লিকেট রেশিও হচ্ছে 2³ তাহলে 2³ করলে কত হবে? 8, আর 7 হচ্ছে কত হবে? 343। তাহলে দেখো 2:7 এর ট্রিপ্লিকেট রেশিও কত হবে? এর কিউব করলে যেটা হয়ে যাবে, অর্থাৎ 8:343। চলে আসি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে। সাব ট্রিপ্লিকেট, একদম সেম জিনিস। যদি ডুপ্লিকেট হচ্ছিল, ডুপ্লিকেট যখন করছিলাম A:B এর ডুপ্লিকেট করছিলাম, তাহলে কি হচ্ছে? A²:B² করছিলাম। সাব ডুপ্লিকেট যখন করছিলাম তাহলে রুট ওভার করছিলাম, √A:√B। যদি A:B এর ট্রিপ্লিকেট বলছিল তখন আমরা কিউব করছিলাম, তাহলে সাব ট্রিপ্লিকেট বললে কী হবে? কিউব √A:কিউব √B, এটা করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কত আছে? 125 আছে হচ্ছে 343। তাহলে এর কিউব সাব ট্রিপ্লিকেট রেশিও কত হবে? কিউব রুট অফ দিস আর কিউব রুট অফ দিস। তাহলে কিউব রুট অফ দিস মানে আমরা জানি কত? 100। দেখো 25-এর মানে হচ্ছে কত হয়? 25 5 গুণ 5 গুণ 5, 3টে 5 গুণ করলে 125 হয়। আর 343 মানে হচ্ছে কত? 3টে 7 গুণ করলে হয়। তাহলে এটা করলেও আসবে কত? এখানে কিউব রুট অফ, তাহলে 5:7। তাহলে আমাদের 125:343 এর যে সাব ট্রিপ্লিকেট রেশিও সেটা যদি বের করতে বলে তাহলে সেটা আমরা ঘন করে দেবো। ঠিক আছে? 1/3 √1/3 করলে পরে এটা হচ্ছে কত হবে? 5:7 হবে। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো কী বলেছে। ক্যালকুলেট দ্য থার্ড প্রপোর্শনাল অফ 16 অ্যান্ড 32। যদি থার্ড প্রপোর্শনাল বলতে বলে, আমরা কি জেনেছিলাম যে থার্ড প্রপোর্শনাল কি? A:B:C, এরকম যদি এদের না, সরি ভুল হলো। আমরা 3টে রাশি বলেছিলাম A, B, C, এরা কি হচ্ছে? তোমার হচ্ছে ক্রমিক সমানুপাতিতে থাকবে। তার মানে কি? সেটাকে দ্বিতীয়টাকে বলি থার্ড প্রপোর্শনাল, ফার্স্ট প্রপোর্শনাল, সেকেন্ড প্রপোর্শনাল, থার্ড প্রপোর্শনাল। তাহলে তখন আমরা কি বলেছিলাম যে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার যে অনুপাত
আর দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার অনুপাত এই দুটো সমান হবে। তাহলে এখানে দেখো প্রথমটা দেওয়া আছে, দ্বিতীয়টা দেওয়া আছে আর তৃতীয়টা দেওয়া নেই। তাহলে তৃতীয়টা যদি আমরা এখানে x ধরে নিই, তৃতীয়টা যদি আমরা এখানে x ধরে নিই, তাহলে দেখো প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার যা অনুপাত হবে, দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার অনুপাত সেম হবে। তাহলে দেখো 16 দিয়ে এটাকে কাটলে 16কে 16, 16 দুগুণে 32। তাহলে এখান থেকে পাচ্ছি কি x = 32 দুগুণে 64। তাহলে আমাদের 16, 32 এর তৃতীয় প্রপোর্শনালটা কত হবে, বা 3 নম্বর সমানুপাতিটা হচ্ছে 64 হবে। আশা করি বুঝতে পারলে থার্ড প্রপোর্শনালটা কীভাবে বের করে। চলো নেক্সট পরের কোশ্চেন দেখো কী বলেছে। পরের কোশ্চেন বলেছে দেখো ফোর্থ প্রপোর্শনাল। ফোর্থ প্রপোর্শনাল কী বলেছিলাম, আমরা 4টে রাশি নিয়েছিলাম a b c d। এই 4টে রাশি হচ্ছে মানে কী হচ্ছে ক্রমিক সমানুপাতি বা এই সমানুপাতিতে থাকবে। তখন বলা হচ্ছে কী হচ্ছে প্রথম দুটোর সঙ্গে যা অনুপাত আর দ্বিতীয়টা আর তৃতীয় প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার যা অনুপাত আর তৃতীয়টার সঙ্গে চতুর্থটার অনুপাত এই দুটো যখন সমান হবে তখন আমরা বলছিলাম এরা সমানুপাতিতে আছে। এবং লাস্টে যেটা এই যে পদগুলো আছে এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। তাহলে দেখো চতুর্থ সমানুপাতি কী করে বের করা হয়। চতুর্থ সমানুপাতি দেখো প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান হচ্ছে তৃতীয়টা বাই চতুর্থটা। তাহলে চতুর্থটা যদি আমাদের বের করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি প্রথমটা গুণ চতুর্থটা, দ্বিতীয়টা গুণ তৃতীয়টা। ঠিক আছে, তাহলে এখান থেকে এই রুল থেকে আমরা সহজে চট করে বের করে নিতে পারবো। তাহলে দেখো আমাদের কি বলেছে, আমাদের বলেছে ফোর্থ প্রপোর্শনাল। তাহলে ফোর্থের সঙ্গে কি গুণ হয়, ফোর্থ প্রপোর্শনালটা যদি আমি এক্স ধরে নিই, ফোর্থ প্রপোর্শনালটা যদি এক্স ধরি তাহলে ফোর্থের সঙ্গে প্রথমটা গুণ হয়, সেটা সমান সমান হচ্ছে দ্বিতীয়টা গুণ তৃতীয়টা। তাহলে 7:9 হয়। দুপাশ থেকে 3 দিয়ে কাটো, তাহলে x = কত হবে, 3 × 7 = 21। তাহলে আমাদের ফোর্থ প্রপোর্শনাল আমরা কত পাবো, 21। এটা হচ্ছে তাড়াতাড়ি করার জন্য এই নিয়ম। তাহলে আর যদি এটা যদি না পারো তাহলে সেই ধরে করতে হবে যে x ধরলাম, তাহলে 3/7 = 9/x। তারপরে এখান থেকে 3 দিয়ে কাটলাম, 3 × 3 = 9, x = 21। এই পদ্ধতিতে করতে হবে। আর এখান থেকে এটা জানলে পরে একবারে সহজে একবারে বসিয়ে দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। যেভাবেই করো না কেন অঙ্কের উত্তরটা সেমই আসবে বা একই আসবে, শুধু আমাদের নিয়মটা খেয়াল রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে 3, 7 এবং 9 এর চতুর্থ সমানুপাতিটা কত পাওয়া গেল, চতুর্থ সমানুপাতিটা আমরা পেলাম 21। চলো চলে যাই নেক্সট কোশ্চেন বা পরের কোশ্চেনে। বলেছে হোয়াট উইল বি দ্য মিন প্রপোর্শনাল অফ 4 এবং 25, মানে 4 এবং 25 এর মিন প্রপোর্শনাল। 4 এবং মিন যদি কোনো এরকম দুটো সংখ্যা দিয়ে দেয়, যদি তাদের মিন প্রপোর্শনাল বের করতে বলে, তাহলে এখানে ট্রিকটা হচ্ছে কিছুই না, জাস্ট ওই দুটো সংখ্যাকে গুণ করব, গুণ করে রুট করে দেবো, তাহলে সেটা হয়ে যাবে আমাদের মিন প্রপোর্শনাল। তাহলে মিন প্রপোর্শনাল দেখো এখানে 4 আর 25 এর মিন প্রপোর্শনাল কত হবে, √4 × 25। তাহলে 4 × 25 করলে কত হয়, 4 25 100, আর 100 √4 করলে কত হয় আমরা জানি 10। তাহলে 4 আর 25 এর মিন প্রপোর্শনাল কত পেলাম আমরা, 10 পেলাম। তাহলে যে কোনো সংখ্যায় দিক না কেন, যদি x একটা সংখ্যা দেয় আর y একটা সংখ্যা দেয়, তাহলে তাদের মিন প্রপোর্শনাল কত হবে, √xy। আশা করি বুঝতে পারলে কীভাবে মিন প্রপোর্শনাল বের করতে। এরকম ছোটো ছোটো অঙ্ক দেখে মনে হচ্ছে খুবই সোজা, এরকম ছোটো ছোটো অঙ্কই সাধারণত পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় তুলে দেবে তোমাদের। তো একটু জাস্ট প্র্যাকটিস করবে, তোমরা প্র্যাকটিস করলেই পেরে যাবে। চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলেছে আমাদের ডিভাইড 1111, মানে 1111 এটাকে 8:3 অনুপাতে আমাদের ভাগ করতে হবে। তো এই ধরনের অঙ্ক করার টেকনিক দেখো, এখানে 8 আর 3 মোট কত ইউনিট হচ্ছে, 11 ইউনিট। তাহলে 11 ইউনিটের মান হচ্ছে 11, 11, 11 এইটা করবে। তাহলে 1 ইউনিটের মান এখান থেকে কত করবে, 1 ইউনিটের মান, তাহলে 4টে 1কে 11 দিয়ে ভাগ করবে, এটা দিয়ে ভাগ করলে কত হবে, 101 হবে। তাহলে 1 ইউনিটের মান পেলাম কত, 101। তাহলে আমাদের 8 ইউনিটের মান কত হবে, নিশ্চয়ই 808 হবে। আর দ্বিতীয়টা 3 ইউনিটের মান হবে কত, 303। তাহলে আমরা যখন, তাহলে দেখো আমরা এই যে 1111 এই সংখ্যাটাকে 8:3 এই অনুপাতে ভাগ যদি করি, তাহলে প্রথম ভাগটা আমাদের কত হবে, 808, আর দ্বিতীয় ভাগটা হবে 303। এটা হচ্ছে সহজে চাকরির পরীক্ষায় সময় বাঁচানোর জন্য আমরা এই পদ্ধতিটা ইউজ করি। কী করলাম, প্রথমে দেখতে হবে যে প্রথম অনুপাতে কত আছে আর দ্বিতীয় অনুপাতে কত আছে, তাহলে তাদের দুটো যোগ করো, টোটাল আমাদের যে ইউনিটটা হবে সেটাকে 11 ইউনিট হচ্ছে। তাহলে সেই ইউনিটটার সঙ্গে যেটাকে আমাদের দেওয়া আছে যে জিনিসটা, সেটার তুলনা করো। তাহলে তুলনা করলে এখান থেকে 1 ইউনিটের মান বের করতে হবে আমাদের। তাহলে 1 ইউনিট এখানে পেলাম কত, 101। তাহলে জাস্ট 1 ইউনিট পেয়েছি। তাহলে প্রথমটা ছিল 8 ইউনিট, পরেরটা ছিল 3 ইউনিট। তাহলে জাস্ট 1 ইউনিট যদি 101 হয়, 8 ইউনিট কত হবে, এটা দিয়ে গুণ হবে। আর 3 ইউনিট যদি মানে 1 ইউনিট যদি 101 হয়, 3 ইউনিট ওটা দিয়ে গুণ হবে। তাহলে প্রথম ভাগটা পেলাম 801 আর দ্বিতীয় ভাগটা পেলাম 303। তো জাস্ট এই ট্রিকটা মনে রাখবে, এটা দিয়ে সহজে তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে। চলে আসছি পরের কোশ্চেন। দেখো কী বলেছে, বলেছে 7 ও 11, 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন নতুন অনুপাত আমাদের কত হবে, 3:4 হবে। তাহলে কিছু না, দেখো এখানে কত অনুপাত দেওয়া আছে, 7/11 এটা দেওয়া আছে। এর উভয় পদের সঙ্গে কত অনুপাত যোগ করতে হবে, দেখো এখানেও x যোগ করছি, এখানেও x যোগ করছি। তাহলে একই অনুপাত যোগ করছি, যোগ করলে আমাদের অনুপাতটা দাঁড়াচ্ছে কত, 3:4। তাহলে এ পাশে দুপাশে কাটাকাটি করো, দেখো এখানে কত হচ্ছে, 4 × 7 = 28 প্লাস 4x = হচ্ছে 33 প্লাস 3x। তাহলে এখান থেকে দেখো এই 4x - 3x এটা করলে কত পাচ্ছি, x। সেটা করলে কত পাবো, এখানে 33 - 28, 33 - 28 করলে কত হবে, 33 - 28 করলে কত হবে, 5 হবে।
তাহলে x ইজ ইকাল টু 5, অর্থাৎ আমাদের যে উভয় পদ ছিল, উভয় পদের সঙ্গে আমরা 5 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? তাহলে আমাদের নতুন অনুপাতটা হবে 3:4। তাহলে এখানে অপশান ডি হচ্ছে এই কোয়েশ্চেন। দেখো এসএসসি সিজিএল টায়ার 1 2010 সালে এই কোয়েশ্চেনটা এসছে। তো আজকের ভিডিওটা এখানেই, খুবই ছোট্ট ভিডিও ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো ততক্ষণ থ্যাংক ইউ সকলকে। আমরা পরের দিন আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে অনুপাত ও সমানুপাতের নতুন কিছু অঙ্ক নিয়ে।